আসসালামু আলাইকুম। ব্রিলিয়ান্স একাডেমির নতুন আরও একটি ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সলভ করব ইংরেজি প্রশ্ন। তোমাদের অনেকেরই ইংরেজিতে অনেক সমস্যা, যেহেতু মাত্র 5 মার্ক। তোমরা ইংরেজি নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে যাও এবং পরীক্ষার হলে ভুল করে বসো। আজকে আমরা সর্বোচ্চ কমন উপযোগী 20 থেকে 25টি প্রশ্ন সলভ করব। যদি ভাগ্য ভালো থাকে তোমাদের, তাহলে এখান থেকে 3-4টা প্রশ্ন চলে আসলেও আসতে পারে। তাহলে আজকের ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এবার পরীক্ষা দিচ্ছে সবার সাথে শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো ক্লাস শুরু করা যাক। ওকে, তাহলে দেখো আজকের আমাদের ওয়ান শট ইংলিশের প্রথম প্রশ্ন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। এখানে তাহলে কোন রুলসটা আসছে আমরা প্রথমে সেটা দেখব। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমরা জানি কি ওয়ান অফ দা, তারপর হচ্ছে ওয়ান অফ মাই, এরপরে হচ্ছে নাউন সবসময় বহুবচন হয়, প্লুরাল হয়, কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ওকে, তাহলে এখানে যেহেতু আসছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস চলে আসছে, নাউন প্লুরাল। আর এখানে কিন্তু বন্ধুদের মধ্য থেকে একজনের কথা বলা হচ্ছে, সেজন্য ভার্ব এখানে সিঙ্গুলার হবে। তো আমরা যদি এখানে অপশনগুলোতে দেখি, অপশন এ হচ্ছে আর প্লুরাল, তারপর সি হচ্ছে হ্যাভ, এটাও প্লুরাল, এবং ডি হচ্ছে অয়ার, এটাও প্লুরাল। তাহলে অনলি ওয়ান অপশন সিঙ্গুলার, এটা হচ্ছে কি বি। বিতে কি আছে ইজ, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। ওকে, তাহলে আমরা এটার সঠিক উত্তর পাচ্ছি ইজ। তারপরের প্রশ্ন দেখো, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ ড্যাশ এভরিথিং। আমরা জানি কি অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ অবশ্যই অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে যদি আমরা দেখি আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি হবে, নোজ আছে, এটা হচ্ছে প্রেজেন্ট হবে না। হ্যাজ নোন, এটা হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এটাও হবে না। তারপর সি নাম্বার হচ্ছে নিউ। ইয়েস, নো নিউ, নো এর প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম কি নিউ, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম নিউ। হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে এটা সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা সি নাম্বার। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নটা হচ্ছে ভয়েস থেকে এসেছে। এটা যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস, হুম ডিড ইউ সি অন দ্য স্ট্রিট। আমরা যদি দেখি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদেরকে এটা প্যাসিভ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হুম থাকে তাহলে হচ্ছে এটা প্যাসিভ করার সময় হু হয়ে যায়। ঠিক আছে, হু বসাবো, কিন্তু এখানে আমাদের তো একটা ভার্ব লাগবে। সেই ভার্বটা কিসের বসাবো, প্রেজেন্টের নাকি পাস্টের নাকি ফিউচারের? তখন আমরা খেয়াল করবো হচ্ছে এখানে আমাদের কোন ভার্ব আছে, হুম ডিড, ডিড হচ্ছে কিসের, পাস্ট টেন্সের। তাহলে এটা দেখে আমরা বুঝলাম কি এই সেন্টেন্সটা পাস্ট টেন্সের আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, পাস্ট টেন্সের একটা ভার্ব নিতে হবে। তাহলে হুমের পরিবর্তে আমরা প্রথমে হু বসাবো, হু এর পরি হু এর পর আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার বসাবো। তারপর হচ্ছে আমাদের V3 এবং সবশেষে অবজেক্ট বসাবো। তার আগে একটা বাই তো বসাইতে হবে, এটা জানোই। তাহলে এখানে আমরা আমাদের সঠিক উত্তর হবে হোমের পরিবর্তে হু, তারপর একটা অক্সিলারি ভার্ব নিলাম ওয়াজ, তারপর হচ্ছে V3 সিন, সি স সিন, তারপর হচ্ছে বাই, এবং সবশেষে হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা অপশন এইটাই সঠিক উত্তর পেয়ে গেলাম। হুম ডিড ইউ সি অন দ্য স্ট্রিট, এর সঠিক উত্তর হচ্ছে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য স্ট্রিট। বাকি উত্তরগুলো কেন হবে না দেখি, আমরা যদি দেখি আমাদের বি এবং ডিতে কি দেওয়া আছে দেখো, বিতে এবং ডিতে হুমকে হুতে পরিবর্তন করা হয় নাই, সেজন্য এটা হবে না। তারপর দেখো সি নাম্বারে কি করেছে, জাস্ট আগের প্রশ্নের বাক্যটাই বসিয়ে দিয়েছে, শুধু হু পরিবর্তন করেছে আর কিছু পরিবর্তন করে নাই। তাহলে আমাদের বাকি তিন অপশন হবে না, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপরের প্রশ্ন দেখো, দ্য ওল্ড ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। ওকে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কেউ যদি অতিরিক্ত খেয়ে বা হচ্ছে না খাওয়ার কারণে বা কোনো কারণে যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে ডাইড ফর্ম বসে, ডাইড ফ্রম। আর যদি কোনো রোগে মারা যায়, কোনো রোগ হওয়ার কারণে, যেমন ক্যান্সার বা এরকম যে কোনো করোনা, এসব রোগে মারা গেলে তখন হবে ডাই অফ। আর যদি কেউ দুর্ঘটনায় মারা যায় তখন হবে ডাই বাই। আর যদি দেশের জন্য কেউ মারা যায় অথবা ইসলামের জন্য বা ধর্মের জন্য যদি কেউ মারা যায় তখন হবে হচ্ছে ডাই ফর। তো এখানে আমরা যদি দেখি দ্য ওল্ড ম্যান ডাইড ওভার ইটিং, মানে হচ্ছে সে বেশি খাওয়ার কারণে মারা গেছে। তাহলে আমরা কি বলেছি, যদি কোনো কারণে মারা যায় তাহলে হচ্ছে সেক্ষেত্রে হবে ডাইড ফ্রম। তাহলে এখানে আমাদের অপশনে ডাইড ফ্রম আছে কোথায়, অপশন বি তে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তারপরের প্রশ্ন দেখো, ডু ইউ নো ড্যাশ ড্যাশ, তারপর হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক আছে এখানে। এখানে যদি দেখি আমরা অপশনগুলো যদি দেখি, তার আগে আমরা দেখতে হবে যে প্রশ্নটা কোত্থেকে এসেছে। অপশনগুলো পড়লে আমরা বুঝতে পারি যে প্রশ্নটা এসেছে হচ্ছে
এমবেডেড কোশ্চেন থেকে। এমবেডেড কোশ্চেন বা লুকায়িত প্রশ্ন বলা হয় যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, অর্থাৎ হোয়ার, হু, হোয়াট, হোয়েন এগুলো থাকে, তাহলে তারপরের অংশটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয় না, সেটা তখন সাধারণ বাক্যের মতো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো গঠিত হয়। সাবজেক্ট তারপর ভার্ব এভাবে। তো আমরা যদি এখানে দেখি হোয়ার ডাজ হি লিভ, হোয়ারের পরে ডাজ আছে, আমরা কি বলেছি যে এটা প্রশ্নের মতো হবে না, তাহলে আগে ভার্ব আসবে না, আগে সাবজেক্ট আসবে। হোয়ারের পরে আগে ভার্ব আসছে এখানে, তাহলে এটা হবে না। তারপর অপশন বি যদি আমরা এখানে দেখি হোয়ার হি লিভস, তাহলে এখানে আমাদের গঠন প্রণালী অনুযায়ী ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট এসেছে, তারপর ভার্ব এসেছে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কি? বি। সি কেন হবে না? হোয়ার লিভ হি, এখানেও কিন্তু ভার্ব এসেছে, তারপর এসেছে অপশন ডিতে হি লিভস হোয়ার, এটা তো আরো আগেই হবে না। তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেলাম অপশন বি, ডু ইউ নো হোয়ার হি লিভস। ওকে, তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। আমরা যদি অপশন এ দেখি, অপশন এতে আছে হচ্ছে ডেঞ্জারাসলি। ডেঞ্জারাসলি হলো অ্যাডভার্ব, আমাদের থেকে চাইছে হচ্ছে ভার্ব। ডেঞ্জারাসলি হবে না, কারণ এটা অ্যাডভার্ব। তারপর অপশন বি তে যদি দেখি, অপশন বি তে আছে হচ্ছে ডেঞ্জারাস, আমরা জানি কি ডেঞ্জারাস হচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে অপশন বিও হবে না। অপশন সি যদি দেখি, অপশন সি তে আছে হচ্ছে এন্ডেঞ্জার, ওকে এটা রাখলাম। তারপর হচ্ছে অপশন ডি তে আছে ডেঞ্জার্ড, এরকম কিছু ইংলিশে নেই, তাহলে আমাদের অপশন সঠিক উত্তর হচ্ছে অপশন সি এন্ডেঞ্জার। তাহলে ডেঞ্জারের ভার্ব হচ্ছে কি? এন্ডেঞ্জার। এন্ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, আর এন্ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা। তারপরের প্রশ্ন দেখো, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটার সঠিক ইংলিশ অনুবাদ আমাদের থেকে যাচ্ছে, তাহলে এটা আমাদেরকে কোন টেন্স অনুযায়ী আমাদেরকে অনুবাদ করতে হবে সেটা আমরা একটু চিন্তা করব। যদি এগুলো আমাদেরকে মুখস্থ রাখার বিষয় এরকম, তাহলে আমরা এখানে সবার আগে চেষ্টা করব যে এটা কোন টেন্সে আছে সেটা বের করা। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে, তাহলে কাজটা সকাল থেকে শুরু হয়ে এখনো চলছে, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা কোন টেন্স বলি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে যেহেতু সকাল নির্দিষ্ট করে দিয়েছে, নির্দিষ্ট সময় স্টার্টিং টাইম আছে, তাহলে এর আগে কি বসবে? সিন্স বসবে। ওকে, তাহলে আমরা এবার অপশনগুলো বিশ্লেষণ করা শুরু করি। দেখো এখানে বলছে ইট ইজ ড্রিজলিং সিন্স মর্নিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে না। অপশন বিতে আছে ইট হ্যাজ বিন রেইনিং স্লোলি ফ্রম মর্নিং। ওকে, এখানে ইট হ্যাজ বিন রেইনিং ঠিক আছে, কিন্তু স্লোলি কেন আসছে? স্লোলি বলে তো এখানে কিছু নাই, ওরা স্লোলি কেন এড করেছে, সেজন্য এটাও হবে না। অপশন সি যদি আমরা দেখি, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। ড্রিজলিং অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, ঠিক আছে, তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, আমাদের বাক্য গঠন প্রণালী ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে, তার আগে একটা সিন্স বসাইছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। অপশন ডি কেন হবে না? ইট ওয়াজ ড্রিজলিং সিন্স মর্নিং, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা শুরুতে কি করেছি? এখানে কোন টেন্স হবে সেটা খুঁজে বের করেছি, তারপর সেই টেন্স অনুযায়ী অনুবাদ করে এটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপর দেখো ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস, এটা আসলে তোমরা সবাই পারো, কারণ আমাদের ক্লাস 7-8-এ ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এগুলোর অনেক রুলস আমরা পড়েছিলাম। তো ইট ইজ হাই টাইম এখানে যেহেতু আছে, তাহলে আমরা জানি কি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে তবে এরপর ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম হয়, অর্থাৎ V2 হয়। তাহলে এখানে যদি আমরা দেখি ইট ইজ হাই টাইম উই লিভ হবে না, কারণ এটা হচ্ছে V1। লেফট, ইয়েস এটা হবে, কারণ V2। লিভ, লেফট, লেফট, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সি কেন হবে না? এখানে আছে হচ্ছে হ্যাড লেফট, কারণ আমরা জানি যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে এরপর ভার্ব হবে V2, কিন্তু এখানে আছে হ্যাড লেফট, এটা হবে না। তারপর আছে হচ্ছে শুড লিভ, এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। ওকে, তারপরের প্রশ্ন দেখো, আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, এখানে আন্ডারলাইন করা অংশের এটা কোন ক্লজ সেটা আমাদের থেকে জানতে চেয়েছে। দেখো হোয়াট হি ওয়ান্টস এটা আন্ডারলাইন করা, আমরা যদি দেখি এখানে অপশনে আছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি ভার্বকে কি ধারা, মানে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি কি ধারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে সবসময় কি বসে? নাউন ক্লজ বসে। তাহলে এখানে আমরা যদি দেখি আই ডোন্ট নো, আমি জানি না, তুমি কি জানো না? হোয়াট হি ওয়ান্টস, সে কি চায় এটা আমি জানি না, তাহলে এটা হোয়াট হি ওয়ান্টস এটা কি হয়েছে? নাউন ক্লজ হয়েছে। তাহলে আমাদের অপশনের প্রথমে আছে হচ্ছে এজেক্টিভ ক্লজ, এটা এজেক্টিভ ক্লজ হবে না, কেন হবে না? কারণ
এটা কোনো নাউনকে মডিফাই করে নাই, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে অপশন বিতে। অ্যাডভার্বিয়াল ক্লজ কেন হবে না? কারণ এটি সময় বা স্থান এসব কিছু বোঝাচ্ছে না, সেজন্য অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না। তারপর দেখো অপশনে আছে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ নয়, কারণ এর শুরুতে হোয়াট আছে। তাহলে আমাদের অপশন বাকি আছে অপশন সি। অপশন সিতে আছে নাউন ক্লজ। আর আমরা বলেছিলাম নাউন ক্লজ কিভাবে হয়, সেই অনুযায়ী এটা নাউন ক্লজের মধ্যে পড়ে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা নাউন ক্লজ। তারপরের প্রশ্ন যদি দেখি আমরা, এখানে আছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। আমাদেরকে এখান থেকে ভুল উত্তর খুঁজে বের করতে বলেছে। দেখো তোমরা কিন্তু এখানে অনেকেই ভুল করে ফেলো, প্রশ্ন ভালো করে পড়ো না। পরীক্ষার হলে তোমরা একটা উত্তেজনায় থাকো, এক্সাইটমেন্ট কাজ করে, তখন দেখা গেছে তোমরা এই প্রশ্নের ইনকারেক্টটাকে কারেক্ট করে ফেলো অনেকেই, তখন দেখো যে এখান থেকে সঠিক উত্তর কোনটা দিয়ে দাও। কিন্তু এখান থেকে তোমাকে বলেছে ভুল উত্তর বের করে আনতে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, প্রশ্নটা ভালো করে পড়তে হবে তোমাকে। তাহলে আমরা যদি দেখি এখানে আছে উই ডিসকাসড দ্য ম্যাটার, এটা কারেক্ট সেন্টেন্স। তারপরের অপশনটা যদি দেখি, উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা জানি ডিসকাস, অর্ডার, রিজাইন এই ভার্বগুলোর পর সরাসরি অবজেক্ট বসে, মাঝখানে কোনো প্রিপোজিশন যেমন অ্যাবাউট, ফর এসব কিছু বসে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বিতে উই ডিসকাসড, ডিসকাসের পরে একটা প্রিপোজিশন চলে এসেছে, অ্যাবাউট চলে এসেছে, তাহলে এটা হবে না। এটা সঠিক উত্তর হবে কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স, বাক্যটা কারেক্ট না। তারপর দেখো হি অর্ডার্ড এ কাপ অফ টি, অর্ডারের পরে এখানে কোনো প্রিপোজিশন নাই, এটাও আমাদের কারেক্ট সেন্টেন্স। তারপর শি রিজাইন্ড হার পোস্ট, এটাও একটা সঠিক বাক্য। কিন্তু এখানে আমরা ভুল বাক্য কোনটা পেলাম? উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এটা কেন ইনকারেক্ট সেন্টেন্স? ডিসকাস, অর্ডার, ডিজাইন এগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না, সরাসরি অবজেক্ট বসে, কিন্তু এখানে একটা প্রিপোজিশন চলে এসেছে এই যে অ্যাবাউট, সেজন্য এটা ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এটার আনসার হলো উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। ওকে, তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং আই ড্যাশ টু দ্য স্টেশন। আমাদেরকে দেখতে হবে প্রশ্নটা কোত্থেকে এসেছে। প্রশ্নটা এসেছে কন্ডিশনাল থেকে, রাইট? প্রশ্নটা এসেছে কন্ডিশনাল থেকে। তো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে এটা কোন কন্ডিশনাল। এটা যদি আমরা দেখি, এখানে আছে কি ইফ আই হ্যাড নোন, এখানে পাস্ট পারফেক্ট সেন্টেন্স আছে, তাহলে এটা হবে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অপর অংশে হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কাকে বলে? যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ থাকবে এবং পরে ভি3 থাকবে, সেটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের থার্ড কন্ডিশনালে আছে, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং। তারপর এখানে আমাদের পরের অংশটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপর হচ্ছে ভি3। আমরা যদি এখানে অপশনগুলো বিশ্লেষণ করি, এখানে উড হ্যাভ লাগবে আমাদের অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। এখানে উড গো আছে, হবে না। উইল গো হবে না। হ্যাড গন আছে, এটাও হবে না। উড হ্যাভ শুধুমাত্র একটা অপশনে আছে, সেটা হচ্ছে কি অপশন ডি, উড হ্যাভ গন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইফ আই হ্যাড নো ইউ আর কামিং আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে ড্যাশ ড্যাশ ইংলিশ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস। এটা যদি আমরা দেখি, অনেকেই বলে দিব স্যার ভাষার নামের আগে তো আর্টিকেল বসে না, তাহলে এখানে নো আর্টিকেল হবে। বাট ইউ আর টোটালি রং। কারণ এখানে দেখো ইংলিশ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এখানে ইংলিশ বলতে কিন্তু আমরা ইংরেজদেরও বুঝি, আবার হচ্ছে ইংলিশ ভাষাকেও বুঝি। তো এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী বুঝাইছে, তো ভাষা তো আর পরিশ্রমী হইতে পারে না, তাই না? পরিশ্রমী হইতে পারে একটা জাতি। তো ভাষার আগে যখন আমরা দা ইউজ করব, তখন সেটা একটা জাতিকে বোঝায়। দা ইংলিশ যখন আমরা ইউজ করব, তখন সেটা ইংরেজ জাতিকে বোঝায়। বুঝছো? আমাদের অর্থের দিকে একটু খেয়াল করতে হবে। তাহলে দা ইংলিশ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এটা বলতে বোঝায় ইংরেজ জাতি তারা হচ্ছে অনেক পরিশ্রমী। তাহলে কোনো জাতির আগে আমরা দা বসাই দিব। ঠিক আছে, তাহলে এখানে হবে দা ইংলিশ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আছে চেঞ্জ দ্য ভয়েস, নেভার টেল এ লাই। এটা আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এটা যদি আমরা দেখি নেভার টেল এ লাই, এটা কোন সেন্টেন্সে আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী একটু আলাদা হয়। তাহলে এটা যদি আমরা দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, আমরা জানি কি পেসিভ করার ক্ষেত্রে বাক্যের শুরুতে বসে হচ্ছে লেট নেভার। লেট নেভার চলে আসে আগে, তারপর হচ্ছে আমাদেরকে অবজেক্টটা বসাইতে হবে এবং শেষে বি, এবং বির পরে ভি3 বসাইতে হবে। আমরা
যদি অপশনগুলো দেখি তাহলে এটা ভালো করে বুঝতে পারবো। দেখো আমাদেরকে বলছে কি প্রথমে নেভার থাকলে আগে একটা লেট আনতে হবে, লেট নেভার বসাইতে হবে। আমরা যদি প্রথমে দেখি এখানে কিন্তু প্রথম অপশন এ, এটাতে লেট এ লাই নেভার আছে, লেট নেভার নাই, লেট নেভার নাই এখানে। তারপর যদি দেখি লেট নট এলাই, এটাও হবে না, এটাতেও লেট নেভার নাই। তারপরের অপশন যদি দেখি সি, লেট নেভার আছে, ওকে এটা হতে পারে। তারপর এটা যদি দেখি এলাই শুড নেভার বি টেল, এটা তো আরো আগেই হবে না। তাহলে এখান থেকে আমরা অপশন সিটাকে আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি। এবার যদি আমরা গঠন প্রণালীর দিকে তাকাই, আমরা বলেছিলাম যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে লেট নেভার দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা লেট নেভার দিয়ে শুরু করলাম, লেট নেভার, তারপর হচ্ছে অবজেক্ট কোনটা, এলাই, এলাইকে নিয়ে আসলাম, লেট নেভার এলাই। তারপর আমাদেরকে বি বসাইতে হবে, বির পরে যে ভার্বটা ছিল এখানে ভার্ব কোনটা, টেল, টেলের ভি থ্রি বসবে, টোল্ড। তাহলে লেট নেভার এলাই বি টোল্ড। আর এই যে বি দেখতে পাচ্ছ বিই, বি এর পরে অলওয়েজ ভি থ্রি বসে, এটা খেয়াল রাখবা, বাই এর আগে ভি থ্রি এবং বি এর পরে ভি থ্রি বসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তারপরের প্রশ্ন যদি আমরা এখানে দেখি, এখানে আছে হচ্ছে, এখানে আছে দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু ব্যাড ওয়েদার। এখানে আমাদেরকে অপশনে গ্রুপ ভার্ব দিয়ে রেখেছে কতগুলো, এগুলো আমাদেরকে অর্থগুলো মুখস্থ রাখতে হবে। অর্থ যদি আমরা মুখস্থ পারি তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। প্রথমে আছে কল্ড আউট, কল্ড আউট অর্থ হচ্ছে চিৎকার করা, ঠিক আছে, কল্ড আউট মানে হচ্ছে চিৎকার করা। অপশন বিতে আছে হচ্ছে কল্ড অফ, কল্ড অফ মানে হচ্ছে বাতিল করা অথবা স্থগিত করা এরকম কিছু। তাহলে দ্য মিটিং ওয়াজ কল্ড অফ যদি ইউজ করি ডিউ টু ব্যাড ওয়েদার মানে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে মিটিং স্থগিত করা হয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদের অর্থটা মিলে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের অপশন বি হতে পারে। অপশন সি যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে কল্ড ইন, কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো, কাউকে ডেকে পাঠানো, এটার ইংরেজি হচ্ছে কল্ড ইন। আর তারপর আছে হচ্ছে কল ফর, কল্ড ফর, এই কল্ড ফর অর্থ হচ্ছে দাবি করা, কল ফর এই গ্রুপ ভার্বের অর্থ হচ্ছে দাবি করা। তাহলে আমরা যদি এখানে বলি দ্য মিটিং ওয়াজ কল ফর ডিউ টু ব্যাড ওয়েদার, হইলো কিছু, কিছুই হইলো না। তাহলে আমাদের এখানে অর্থ মিলে হচ্ছে অপশন বি এর সাথে কল্ড অফ, রাইট। দ্য মিটিং ওয়াজ কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার মানে হচ্ছে খারাপ ওয়েদারের কারণে মিটিং স্থগিত করা হয়েছে। ওকে, একদমই সহজ, আমরা, তোমরা এগুলো সবকিছুই পারো। জাস্ট পরীক্ষার হলে গিয়ে একটু রিল্যাক্সে প্রশ্নগুলো পড়ে বুঝে সঠিক উত্তর দাগায় আসবা, ইনশাল্লাহ তোমাদের চান্স নিশ্চিত। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে বার্কিং ডগস সেলডম বাইট। এই হেয়ার বার্কিং ইজ জিরান্ড নাকি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল নাকি ভার্বাল নাউন, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। জিরান্ড অথবা পার্টিসিপল বের করার কয়েকটা ট্রিক্স আছে, এগুলো আমি ক্লাসে পড়িয়েছিলাম তোমাদেরকে খুব সহজভাবে, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর ওই ক্লাসের শিটটা একটু খুব ভালো করে পড়ে যাবা, তাহলেই হবে। তো এখানে সহজ একটা সূত্র দিয়ে আমরা যদি চেষ্টা করি, দেখো আমি বলেছিলাম যে বার্কিং ডগস বা হচ্ছে আইএনজি সহকারে যে শব্দগুচ্ছ থাকবে সেগুলোর মাঝখানে একটা ফর বসাই দিবা। যেমন এখানে বার্কিং ডগস আছে, ডগস ফর বার্কিং, এটা যদি আমরা দেই তাহলে কি কোনো অর্থ মিলে? মিলে না। যদি না মিলে তখন সেটা হবে পার্টিসিপল, আর যদি অর্থ মিলে তখন সেটা হবে জিরান্ড। যেমন সুইমিং পুল, পুল ফর সুইমিং, মানে এখানে পরের শব্দটাকে আগে নিয়ে আসবো আর আইএনজি যুক্ত শব্দটাকে পরে নিয়ে যাবো, মাঝখানে একটা ফর বসিয়ে দিব। এটা করলে যদি অর্থ মিলে তখন হবে জিরান্ড, অর্থ না মিললে হবে পার্টিসিপল। যেমন আমি যদি বলি রিডিং রুম, রুম ফর রিডিং, অর্থটা কি মিলে? অবশ্যই মিলে, কারণ পড়ার জন্যই তো রুম, তাই না? তাহলে এটা কিন্তু অর্থ মিলে তখন সেটা হবে জিরান্ড। আর এখানে যদি আমরা এটা চেঞ্জ করতে যাই, ডগস ফর বার্কিং, ঘেউ ঘেউ করার জন্য কুকুর, অর্থটা কি মিলে? অর্থটা মিলছে না, তখন সেটা হবে পার্টিসিপল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল। তারপরের প্রশ্নটা দেখো, দ্য ফ্রেজ এ হোয়াইট এলিফ্যান্ট মিনস। ওকে, এ হোয়াইট এলিফ্যান্ট, এই ফ্রেজটার অর্থ আমাদেরকে জানতে হবে। যদি আমরা এই অর্থটা জানি, মানে এটার মানে কি বোঝায়, এই প্রবাদের মানেটা কি বোঝায় সেটা যদি আমরা জানি তাহলে আমাদেরকে সঠিক উত্তর বাছাই করে নিতে আমাদের খুবই সহজ হবে। এ হোয়াইট এলিফ্যান্ট একটা হচ্ছে প্রবাদ বাক্য, যেটা বলতে বোঝায় এমন কোনো সম্পদ যা রক্ষণাবেক্ষণ করা খুবই ব্যয়বহুল, অনেক এক্সপেন্সিভ, কিন্তু বাস্তবে এটা আসলে কোনো কাজেই আসে না। যদি আমি এখানে উদাহরণ দিই, এই যে গালফ কান্ট্রিগুলো, আরব দেশগুলো যে আমেরিকাকে এত কোটি কোটি ডলার দিয়ে, তেল দিয়ে, সবকিছু দিয়ে আমেরিকাকে রাখতেছে তাদের ইয়ের জন্য, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সেভ করার জন্য, কিন্তু আমেরিকা কি আসলেই তাদেরকে সেভ করতেছে? আমেরিকা তো তাদের জন্য কোনো কাজেই আসতেছে না, আমেরিকা সবকিছু করতেছে ইসরায়েলের জন্য। তো এখানে আমরা এই উদাহরণটা দিয়ে মনে রাখতে পারি, আমেরিকা আসলে
আরব রাষ্ট্রগুলো আমেরিকাকে অনেক টাকা পয়সা দিয়ে পালতেছে, কিন্তু আসলে আমেরিকা তাদের কোনো কাজেই আসতেছে না। এটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট। এখানে যদি আমরা দেখি, প্রথম অপশনে আছে হচ্ছে এ রেয়ার এনিমেল, হইল না। তারপরের অপশন যদি দেখি, ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পসেশন, এটা হতে পারে। তারপরের অপশন দেখি, অ্যান ইন্টেলিজেন্ট পারসন, এটা হবে? হবে না, আমরা কিন্তু এটা বলি নাই। অপশন ডিতে যদি দেখি, এ সিম্বল অফ পিস, এটা হবে? এটাও তো হবে না। আমি কি বলেছিলাম? যে এমন কিছু যেটা খুবই ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ করা, কিন্তু আসলে কোনো কাজেই আসে না। তাহলে এখানে সবচেয়ে বেশি ক্লোজ হচ্ছে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পসেশন। এ হোয়াইট এলিফ্যান্ট মিনস এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পসেশন। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার, প্রশ্নটা এসেছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেগুলো যদি পড়ে থাকো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবা। আমরা জানি ইনসিস্টের পরে অন বসে সবসময়, তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, তাহলে এখানে অপশন বিতে আছে অন, সঠিক উত্তর অপশন বি। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রামাটিক্যালি ভুল, এগুলো বসবে না। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুক্রেটিভ? লুক্রেটিভ মানে কি, এটা আমাদেরকে জানতে হবে। লুক্রেটিভ মানে হচ্ছে লাভজনক, বা হচ্ছে প্রচুর অর্থ নিয়ে আসে এমন কিছু, বুঝছো, মানে প্রফিটেবল আর কি। তো এখানে যদি আমরা অপশনগুলো দেখি, আমাদের থেকে সমার্থক শব্দ জানতে চাইছে। তো লুক্রেটিভের সমার্থক শব্দ হচ্ছে লাভজনক কিছু। তো আমরা যদি দেখি হার্মফুল, অপশন এতে হার্মফুল হবে না, কারণ হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। তারপর অপশন সিতে আছে হচ্ছে ইউজলেস, ইউজলেস মানে হচ্ছে আকাইম্মা, অকেজো। তারপর অপশন ডিতে আছে হচ্ছে ডিসেইটফুল, এটাও হবে না, কারণ ডিসেইটফুল মানে হচ্ছে প্রতারণাপূর্ণ। অপশন বিতে আছে হচ্ছে প্রফিটেবল। আমরা কি বলেছিলাম? লুক্রেটিভ মানে হচ্ছে লাভজনক কিছু, তো তাহলে এখানে প্রফিটেবল আছে অপশন বিতে, সঠিক উত্তর অপশন বি। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে লেটস গো আউট ফর এ ওয়াক। এখানে আমাদের প্রশ্নটা এসেছে থেকে ট্যাগ কোশ্চেন থেকে। ঠিক আছে, ট্যাগ কোশ্চেনের একদম সবচেয়ে সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে বাক্যের শুরুতে যদি লেটস বা লেটাস থাকে, তাহলে চোখ বন্ধ করে, তুমি চোখ নাক সবকিছু বন্ধ করে তুমি ট্যাগ কোশ্চেনে শেল উই বসাই দিবা, বুঝছো? তাহলে এখানে যদি আমরা দেখি, আমাদের বাক্যের শুরুতে কিন্তু লেটস আছে, তাহলে লেটস বা লেটাস থাকলে আমরা কি করব? চোখ বন্ধ করে ট্যাগ কোশ্চেনে শেল উই বসাই দিব। তাহলে আমাদের অপশন সিতে আছে শেল উই, সঠিক উত্তর শেল উই। লেটস গো আউট ফর এ ওয়াক, শেল উই। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ ডু দ্য জব। আমরা যদি দেখি, এই প্রশ্নটা এসেছে থেকে সেকেন্ড কন্ডিশনাল থেকে। সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আমরা দেখি এটা কি পাস্ট ইনডিফিনিট কিনা। ইফ আই ওয়ার ইউ, এখানে ভার্ব আছে ভি টু, ইয়েস অ্যাবসলিউটলি এটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে মেইন ক্লজে সাবজেক্টের পর ওই যে আমাদের উড কুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, জাস্ট এতটুকুই। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের ইফ আই ওয়ার ইউ, এটা সেকেন্ড কন্ডিশনালে আছে, রাইট। তারপর হচ্ছে সাবজেক্ট আছে, আমাদের সাবজেক্টের পরে উড কুড মাইট আনতে হবে। ওকে, আমরা এখানে দেখি উড কুড, এটা জাস্ট দুইটা মাত্র অপশনে আছে, অপশন এতে নাই, সিতে নাই, এগুলো বাদ, শুরুতেই বাদ। অপশন বি অথবা ডি হতে পারে, রাইট। তারপর আমরা বলছিলাম কি, উড কুড মাইটের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। তো এখানে অপশন ডি যদি আমরা দেখি, আমরা কুড নট বসাইলাম, ঠিক আছে, কিন্তু যদি হ্যাভটা নিয়ে আসি, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভি থ্রি হয়। তো এখানে কিন্তু ডু আছে, ডু কিন্তু ভি ওয়ান, ভি থ্রি না। তাহলে কুড নট হ্যাভ যদি বসাই, এটা হবে না, আমাদেরকে কি বসাইতে হবে? উড নট বসাইতে হবে। তাহলে ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্য জব, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তোমরা যদি কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলে কন্ডিশনাল নিয়ে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা একটু করে নিতে পারো। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং। আমাদের থেকে এখানে বাক্যের সঠিক স্পেলিং জানতে চেয়েছে। এটা আমাদেরকে একটু সিলেবল অনুযায়ী ভেঙে ভেঙে পড়ে মনে রাখতে হবে। এখানে যদি দেখি আমরা, এনসাইক্লোপেডিয়া, অপশন এ হইতে পারে। অপশন বি যদি দেখি, এনক্লাইপোডিয়া, এটা তো হবে না। তারপর এনসাইক্লোপিডিয়া, এটাও হবে না, পির পরে আই আছে। তারপর অপশন ডি এনসাইক্লোপেডিয়া, এটা তার আগে হবে না। তাহলে আমরা জানি কি এনসাইক্লোপেডিয়া আছে। তাহলে আমরা যদি সিলেবাল অনুযায়ী ভাঙ্গে ভেঙে পড়ি, ENNCY সাই, CLO ক্লো, তারপর হচ্ছে PE পে, DIA ডিয়া, এনসাইক্লোপেডিয়া। এভাবে সিলেবাল অনুযায়ী যদি ভেঙে ভেঙে পড়ো, তাহলে হচ্ছে তুমি স্পেলিংটা সঠিকভাবে বের করে আনতে পারবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ।
পরের প্রশ্ন যদি আমরা দেখি, এটা আবারও ভয়েস থেকে এসেছে। চেঞ্জ দ্য ভয়েস, হু ডিড ইট। আমরা জানি কি অ্যাক্টিভ যদি হু থাকে, প্যাসিভে আমাদেরকে বাই হোম বসাইতে হবে। বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে, এখানে দেখো হু ডিড ইট, এখানে এটা আছে কোথায়, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমাদেরকে পাস্ট টেন্স অনুযায়ী আমাদেরকে এখানে ওয়াজ আনতে হবে। ঠিক আছে, তাহলে হু এর পরিবর্তে আমরা বাই হোম বসাইলাম। বাই হোম ছাড়া যে অপশনগুলো আছে সেগুলো আমরা বাদ দিব। এই যে হু, বি, বিতে আছে হু ওয়াজ ইট ডান বাই, এখানে যেহেতু বাই হোম শুরুতে নাই, আমরা বি নাম্বার অপশন শুরুতেই বাদ। তারপর যদি এখানে দেখি অপশন ডিতে আছে বাই হোম ডিড ইট ডান। তুমি দেখো বাই হোম ঠিক আছে, কিন্তু ওরা সরাসরি এখানে আবার ডিড নিয়ে আসছে, কিন্তু আমরা জানি কি প্যাসিভে ওয়াজ বসাইতে হবে, ওরা এখানে কোনো ওয়াজ রাখে নাই। তারপর যদি দেখি অপশন এ তে বাই হোম ইজ ইট ডান, এখানে আমাদের আছে পাস্ট টেন্স, কিন্তু এখানে দিয়ে রাখছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটাও হবে না। তারপর অপশন সি বাকি আছে, সবগুলো বাদ দেওয়ার পরে আমাদের শুধুমাত্র অপশন সি বাকি আছে, দেখি অপশন সি হয় কিনা। প্রথমে বাই হোম বসাইলাম হু এর পরিবর্তে, ওকে। তারপর যেহেতু পাস্ট টেন্সে আছে, সেখানে আমরা এখানে কি বসাইলাম, ওয়াজ বসাইলাম, ওকে। তারপর দেখো এখানে ইট ডান, ওকে, হয়ে গেছে, মিলে গেছে। তাহলে আমাদের রুলস অনুযায়ী এটা মিলে গেছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাই হোম ওয়াজ ইট ডান। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ স্টাডিং জেনারেল। ইন্টারেস্টেড ইন, হ্যাঁ, এটা যদি হয় এর অর্থ হচ্ছে আগ্রহী। দেখো হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ স্টাডিং জেনারেল হিস্ট্রি, আমরা অর্থ যতটুকু বুঝি এখান থেকে, এর মানে হচ্ছে সে জেনারেল হিস্ট্রি পড়ার প্রতি আগ্রহী। তো কোনো কিছুর প্রতি আগ্রহী, সেটার ইংলিশ কি, ইন্টারেস্টেড ইন। তাহলে হি ইজ ইন্টারেস্টেড ইন স্টাডিং জেনারেল হিস্ট্রি, এখানে অপশন এ তে আছে ইন্টারেস্টেড ইন, সঠিক উত্তর অপশন এ, হি ইজ ইন্টারেস্টেড ইন স্টাডিং জেনারেল হিস্ট্রি। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ কফি। এটাও একটা রুলস আমাদেরকে মনে রাখতে হবে। উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে ক্যানট হেল্প, এগুলোর পর সরাসরি কোনো ভার্ব আসলে তার সাথে সব সময় আইএনজি যুক্ত হয় এবং একে জিরান্ড বলা হয়। ঠিক আছে, তাহলে উড ইউ মাইন্ডের পরে আমরা জানি কি একটা আইএনজি যুক্ত ভার্ব বসবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে টু হ্যাভ, এটা ইনফিনিটিভ, এটা হবে না। তারপর হচ্ছে অপশন সি তে যদি দেখি আছে শুধু হ্যাভ, এটাও হবে না, কারণ এটা বেস ফর্ম বসাই দিছে সরাসরি। তারপর যদি দেখি আছে হ্যাড, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, এটাও হবে না। তাহলে আমাদের অপশন বি তে আছে হচ্ছে একটা ভার্ব সাথে আইএনজি। তাহলে উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, এগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি। তারপরের প্রশ্ন যদি দেখি, এখানে আছে হচ্ছে আই এনজয়েড ওয়াচিং টেলিভিশন, হেয়ার দ্য ওয়ার্ড ওয়াচিং ইজ জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ। আমাদের থেকে জানতে চাইছে এখানে ওয়াচিংটা কি, জিরান্ড নাকি পার্টিসিপল নাকি অন্য কিছু। আমরা যদি অপশন দেখি, ইনফিনিটিভ হবে না, কারণ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, হবে না। তারপর হচ্ছে পার্টিসিপল হতে পারে ভার্বাল নাউন, এটা দা অথবা অফ থাকতে হবে এখানে, দা, তারপর ভার্ব, তারপর আইএনজি, তারপর অফ, এভাবে থাকতে হবে। তো এই ফরম্যাটে যেহেতু নাই, সেহেতু ভার্বাল নাউন হবে না, হতে পারে হয়তো পার্টিসিপল অথবা জিরান্ড। আমরা জানি যখন কোনো ভার্বিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তখন তাকে জিরান্ড বলে। এখানে দেখো আই এনজয়েড ওয়াচিং টেলিভিশন, অর্থটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে এরা কি কোনো ভার্বের কাজ করতেছে? না, এখানে বলতেছে যে আমি উপভোগ করছি, কি করেছি, ওয়াচিং টেলিভিশন, টিভি দেখা আমি উপভোগ করেছিলাম। টিভি দেখা এটা কিন্তু কোনো ভার্ব না, এটা এখানে নাউনের কাজ করেছে, তাহলে এটা হবে কি, জিরান্ড। আমাদের জিরান্ডের ক্লাসের ভিডিওটা আবার একটু দেখে নিবা, জিরান্ড পার্টিসিপলের ক্লাসটা, অথবা শীট যে দেওয়া আছে শীটটা একটু ভালো করে পড়ে নিবা, তাহলেই তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা বেশি বড় হয়ে যাচ্ছে আর বড় করতে চাচ্ছি না। তারপরের প্রশ্নটা যদি দেখি, নেলসন ম্যান্ডেলা ওয়াজ imprisoned for his opposition to apartheid. The term apartheid refers to, এটা মেবি তোমাদের টেক্সট বুক থেকে এসেছে। তো টেক্সট বুক, আলিমের টেক্সট বুক যদি তোমরা পড়ে থাকো, তোমরা নিশ্চয়ই জানো নেলসন ম্যান্ডেলার প্যাসেজে এই শব্দটা অবশ্যই এসেছে, কয়েকবার এসেছে। তো নেলসন ম্যান্ডেলাকে তো মোটামুটি সবাই চিনো, জানো, তোমরা সবাই জানো যে তিনি দক্ষিণ আফ্রিকা ছিলেন এবং যে বর্ণবাদ প্রথা, এর বিরুদ্ধে তিনি সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তো এখানে আমরা যদি দেখি অ্যাপার্থেইড মানে তোমার হচ্ছে ওইখানে যে জাতিগত অথবা বর্ণগত যে একটা বর্ণবাদ প্রথা আছে, এটার বিরুদ্ধে পুরো প্যাসেজে আলোচনা করা হয়েছে। অপশন এতে আছে ইকোনমিক এক্সপ্লয়টেশন, এর অর্থ হচ্ছে অর্থনৈতিক শোষণ।
এটি হতে পারে, এটা এক প্রকার বর্ণবাদ, কিন্তু দক্ষিণ আফ্রিকায় তো মূলত গায়ের রং সাদা কালোর যে বর্ণবাদ, সেই বর্ণবাদের কথা বলা হয়েছিল। ওই প্যাসেজেও সেরকমই বলা হয়েছে। তো এখানে ইকোনমিক অর্থ হচ্ছে, এটা অর্থ হচ্ছে অর্থনৈতিক শোষণ, এটা হবে না। অপশন বি তে যদি দেখি, এখানে আছে হচ্ছে কলোনিয়াল ডোমিনেন্স, মানে হচ্ছে ওই যে ঔপনিবেশিক শাসন আছে না, ওইরকম কিছু। তো এটা তো নির্দিষ্ট কোনো বর্ণবাদ না, এটাও হবে না। তারপর অপশন সি যদি দেখি, রেশিয়াল সেগ্রিগেশন। রেশিয়াল মানে হচ্ছে জাতিগত বা বর্ণগত, হ্যাঁ এটা হতে পারে। তারপর সেগ্রিগেশন অর্থ হচ্ছে পৃথকীকরণ, তার মানে রেশিয়াল সেগ্রিগেশন অর্থ হচ্ছে জাতিগত বা বর্ণগত পৃথকীকরণ, হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপরে অপশনটা আমরা দেখি, পলিটিক্যাল ট্রেশন অর্থ হচ্ছে রাজনৈতিক রাষ্ট্রদ্রোহিতা। এটা তো হ্যাঁ, ম্যান্ডেলার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আমাদের প্রশ্নে তো যেটা জানতে চেয়েছে আমাদেরকে সেটার উত্তর দিতে হবে। অ্যাপার্থাইড অর্থ কি, অ্যাপার্থাইড বলতে কি বোঝায়। তো এখানে আমরা সবচেয়ে ক্লোজ যে অপশনটা পেয়েছি সেটা হচ্ছে অপশন সি, সেটা কি, রেশিয়াল সেগ্রিগেশন। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য। আগামীকাল তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য অশেষ অশেষ শুভকামনা রইল। ইংরেজি প্রশ্ন দাগানোর ক্ষেত্রে সবার আগে প্রশ্নটা ভালোভাবে পড়বে, প্রশ্নটা ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবে যে কি জানতে চাইছে তোমার থেকে। ঠিক আছে? এটা যখন তুমি বুঝবে যে তোমার থেকে কি জানতে চেয়েছে, সেটা বুঝলেই তুমি প্রশ্নটার উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে। এই জন্য ঠান্ডা মাথায় একটু প্রশ্নটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আরো যদি ইংরেজি কোনো ক্লাস দেখতে মন চায়, সেটা হচ্ছে আমাদের ক্লাস আছে ইউটিউব চ্যানেলে, আমাদের ফ্রি ক্লাস আছে কিছু, সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের জন্য, তোমরা যারা পরীক্ষা দিতে আসবে, তোমাদের জন্য ব্রিলিয়ান্স একাডেমির পক্ষ থেকে শাহ আজিজুর রহমান হল মসজিদে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল মসজিদে আজ বিকাল 5টা 20 মিনিটে, মানে আজ শনিবার 11ই এপ্রিল বিকাল 5টা 20 মিনিটে শাহ আজিজুর রহমান হল মসজিদে তোমাদের জন্য একটা ফ্রি এক্সামের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যদি প্রথম ইবিতে পরীক্ষা দিতে যাও, সরাসরি যদি অ্যাডমিশন টেস্টের হলে ঢুকে যাও, তখন তুমি একটু আতঙ্কে থাকবা, একটু এক্সাইটমেন্ট কাজ করবে বা নার্ভাস হয়ে যাইতে পারো। তো এই নার্ভাসনেসটা যাতে তোমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পারো, সেজন্যই তোমাদের এই ব্রিলিয়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য এই সরাসরি একটা ফ্রি এক্সামের আয়োজন করেছে। এক্সামটা পরিপূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, একটা টাকাও লাগবে না। তোমরা জাস্ট আইজুর রহমান হলের মসজিদে যাবা, সেখানে গিয়ে 5টা 20 থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষাটা দিবা, দিলে দেখবা যে তোমার অনেক ভয় দূর হয়ে গেছে, তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, অন্যদের চেয়ে তুমি অনেক বেশি কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবে, যেটা তোমাকে অনেক বেশি সহযোগিতা করবে। এছাড়াও যে কোনো প্রয়োজন যদি থাকে, এই নিচের নাম্বারগুলোতে ফোন দিতে পারো তোমরা, সর্বক্ষণিক আমরা তোমাদের সেবায় নিয়োজিত আছি। আর তোমরা কে কোন জেলা থেকে পরীক্ষা দিতে আসতেছো সেটা একটু কমেন্টে জানাও, এর মধ্যে থেকে হয়তো পরিচিত অনেককে পেয়ে যাবা যারা তোমাদেরকে হেল্প করতে পারে। আর আমাদের ব্রিলিয়েন্স একাডেমির সাথে সব দিক থেকে কানেক্ট থাকতে চাইলে তোমরা এই যে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো ফলো করতে পারো। ফলো করলে অবশ্যই তোমরা সবার থেকে, অন্যদের থেকে আপডেটেড থাকবা। টেলিগ্রাম, ইউটিউব, ফেসবুক এগুলো একটু ভালোভাবে ফলো করবা সবসময়। আমরা সকল এডমিশন সংক্রান্ত আপডেট তথ্য এখানে শেয়ার করে থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অশেষ অশেষ শুভকামনা এবং দোয়া রইল। ভালোভাবে পরীক্ষা দাও, নিজের স্বপ্ন পূরণ করো, নিজের মা বাবার স্বপ্ন পূরণ করো, নিজের মা বাবাকে গর্বিত করো। সবার জন্য আবারও দোয়া রইল। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের জন্য বিন্দুমাত্র উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের দোয়ায় আমাদেরকে স্মরণ রাখবে এবং তোমার রেজাল্ট কি হয়েছে সেটা আমাদেরকে জানাতে ভুলবে না। আশা করি তোমরা জানাবে। যখন আমরা জানবো যে তোমরা আমাদের ক্লাস করে ভালো করতে পেরেছো, তখন আমরা উৎসাহ পাবো সামনে আরো ভালো, বেশি বেশি ক্লাস দেওয়ার জন্য তোমাদের। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।